সেটা হচ্ছে যারা লো ইনকাম খুব কম। মজার বিষয় হলো বাংলাদেশে যে পরিমাণ সিগারেট বিক্রি হয় তার মেজরিটি কিন্তু হচ্ছে লো প্রাইসের যে সিগারেটটা, এটা কারা খায়? গরিব মানুষ খায়। তারা কিন্তু খুব রেসপন্ড করে। মূল কথাটা হলো যে দাম যেরকম আমরা যে মনে করি যে এডিক্টেড লোকজনের ক্ষেত্রে হয়তো অতটা কাজ করে না, কম কাজ করে, বাট আমাদের যদি খুব ভালোভাবে খেয়াল করেন যারা লো ইনকাম এবং যারা কম বয়সী তাদের মধ্যে এটা খুবই এফেক্টিভ। এবং এইটা এই কারণে আমরা এই কর কাঠামোর ব্যাপারে অথবা দাম বাড়ানোর ব্যাপারে জোর দিয়ে থাকি। আরো একটা মজার বিষয় হলো যে অন্যান্য জিনিসগুলো মানুষকে সচেতন করা। আপনি যদি আজকে সচেতন করা শুরু করেন, সচেতন হতে 5 বছর লাগবে, কিন্তু দাম যদি আজকে আমি একটা সিগারেটের দাম যদি 500 টাকা হয়, আপনি দেখুন কালকে আমি ছেড়ে দেবেন। সো প্রাইসের এফেক্টটা কিন্তু ইমিডিয়েট। আপনি যদি ঠিক মতো বাড়াইতে পারেন তাহলে কিন্তু এফেক্ট হবেই। এবং এই আলোচনাগুলো কেন আছে, আপনি ল্যান্ডসেটের যেটা বিশ্ববিখ্যাত জার্নাল, তাদের একটা কমেন্টারি ছিল যে ইট ইজ ইজি এবং কুইকেস্ট ওয়ে টু এই তামাকের প্রবলেমটা সলভ করা অথবা কনজাম্পশন কমানো। WHO রিকমেন্ডেশন অনেকগুলো আছে, তার মধ্যে তারা কিন্তু বলছে কর হচ্ছে সহজ এবং ইফেক্টিভ ওয়ে। এটা অনেকে কনফিউশন হয়, জন্য আমি একটু দীর্ঘ করেই বললাম। এবং আমাদের পাশে একজন সম্মানিত সদস্য আছেন যিনি রিফর্ম কমিশনে ছিলেন। রিফর্ম কমিশন কিন্তু এটা গভর্নমেন্টের বডি, গভর্নমেন্ট ওনাদেরকে অ্যাপয়েন্ট করেছে যে স্বাস্থ্য খাতে কি কি সংস্কার করা যায়। সেখানে একটা বড় আলোচনা হচ্ছে যে টাকা কোত্থেকে আসবে, এই টাকাগুলো আসবে কোত্থেকে, আমরা যে অনেক কিছু করব, অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে, এবং সেই ফাইন্যান্সিং এর জন্য একটা সলিউশন কিন্তু বলা হয়েছে যে সিনটেক্স মানে খারাপ জাতীয় দ্রব্য যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেসব দ্রব্যের উপরে কর বাড়ানো, এবং সেখান থেকে যে আয়টা অর্জিত হয় সেই আয়টা দিয়ে হচ্ছে স্বাস্থ্যের খাতে ব্যয় করার যে প্রস্তাবনা কিন্তু এখন রিফর্ম কমিশন আছে। তো যেটা হলো আপনার ওয়ার্ল্ড এভিডেন্স বলছে, বিশ্ব সংস্থা বলছে, এবং সর্বশেষ যদি বলি সরকারি স্বাস্থ্য কমিশন, রিফর্ম কমিশন, তারা রিকমেন্ড করছে দাম বাড়ানো। আমার মনে হয় না আর কোনো যুক্তি থাকার সুযোগ আছে যে দাম আমরা কেন বাড়াবো না। আশা করব আমাদের সরকার সেটা আমলে নেবেন এবং সেইভাবেই সামনে অ্যাক্টিভিটিস বা প্রপোজাল গুলো সামনে নিয়ে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শাফিউল নাঈম শিমুলকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জনাব সুশান্ত সিনহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ আফসানিয়া মিশনকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি একটা প্রেজেন্টেশনের একটা আলোচনা হলো, আমি এটা সংক্ষেপে 2-3 জিনিস, যেহেতু স্যার আছেন স্বাস্থ্য বিষয়ক রিফর্ম কমিশনের, কিছু বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তিটা দূর করার জন্য একটু বলি। প্রথমে একটা বিভ্রান্তি তৈরি করা হয় যে তামাক কোম্পানি থেকে সরকার অনেক টাকা রেভিনিউ পায়, ৩৬,০০০ ৩৭,০০০ কোটি টাকা পায়। আমরা বলছি যে এই কথাটা ঠিক না। কেন ঠিক না? তার কারণ হচ্ছে 2020 সালের ডেটা দিয়ে আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে যে 2020 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো বলছে যে তারা সরকারকে রেভিনিউ দিয়েছে ২৪,২৫০ কোটি টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকোর দাবি যে তারা ২৪,২৫০ কোটি টাকা রেভিনিউ দিয়েছে, এটা সবচেয়ে বড় একক খাত হিসাবে তারা গর্ব করে। কিন্তু এরপরে যদি আমরা খাত দেখি, এই যে ২৪,২৫০ কোটি টাকার মধ্যে সম্পূরক শুল্ক অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটি, মূল্য সংযোজন কর ভিএটি যেটা জনগণ দেয়, কাস্টমস ডিউটি কোনো পণ্য আনার জন্য যে র ম্যাটেরিয়ালস আনার জন্য যে খরচ হয় সেটা পণ্যের দামের মধ্যে থাকে সেইটা, এবং হেলথ ডেভেলপমেন্ট সার্চার্জ যেটা সিগারেটের দামের মধ্যে আছে, এই চারটা যেটা জনগণের ধারে সিগারেট কিনলেই এই চারটা দামের মধ্যে এই উল্লেখ আছে, এইটার পরিমাণ হচ্ছে 23,244 কোটি টাকা। অর্থাৎ একটা সিগারেটের দাম যদি 18 টাকা 10 টাকা হয়, সেই 10 টাকার মধ্যে এই ট্যাক্স ভ্যাট সবগুলো মিলে কিন্তু এটা 10 টাকা, এবং কোম্পানির লাভ, ব্যাংকের হিসাব সমস্ত কিছু। তাহলে তারা 24,250 কোটি টাকা রেভিনিউ দিল, তার মধ্যে 23,244 কোটি টাকা কে দিল? ভ্যাট কে দেয়? ভ্যাট দেবে জনগণ, হবে দেশের উন্নয়ন। তাহলে ভ্যাট দিচ্ছে জনগণ, সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছে জনগণ, যেহেতু পণ্যের দামের মধ্যেই আছে, আপনার কাস্টমস ডিউটি পণ্যের দামের মধ্যে আছে, হেলথ ডেভেলপমেন্ট সার্চার্জ দামের মধ্যেই আছে, ফলে এই পুরোটাই তো দিচ্ছে জনগণ। তাহলে 24,250 কোটি টাকার মধ্যে এটা কত পার্সেন্ট? 23,244 কোটি টাকা, 96%। 96% টাকাটাই জনগণের টাকা, তারা কালেক্ট করে এনবিআর এর কাছে জমা দিচ্ছে শুধুমাত্র।
অথচ ক্রেডিট নিচ্ছে যে কোম্পানি ট্যাক্স দিচ্ছে। এই বিভ্রান্তিটা আমাদের সমাজের মধ্যে আছে। কোম্পানি কি দেয়? কোম্পানি তার ব্যবসা করে বছর শেষে যে লাভ হবে সেই লাভ থেকে গভর্নমেন্টকে আয়কর দিবে, ইনকাম ট্যাক্স দেয় সমস্ত কোম্পানি। এখন সারা বাংলাদেশে তো সমস্ত দোকানে আমরা কিনলে ভ্যাট দিতে হয়, তাহলে দোকানদাররা কি দাবি করবে যে আমরা সর্বোচ্চ ভ্যাট দিয়েছি? আমরা ট্রেনে গেলে টিকিট কাটলে তো ভ্যাট দেয়, তাহলে রেলওয়ে যে টিকিট থেকে আদায় করে, তাহলে যদি বলে যে জনগণ না দিয়ে কি রেল মন্ত্রণালয় আদায় করেছে? বা আপনি পদ্মা সেতুর যে টোলটা দিই, সেই টোলে তো আমরা ট্যাক্স ভ্যাট দিই, এই টাকাটা তো জনগণ দেয়। ওরা কি কখনো দাবি করে যে পদ্মা সেতু অথরিটি এত হাজার কোটি টাকা গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছে? তা তো না। তাহলে সিগারেটের বেলাটা করা হচ্ছে কারণ এটা পরিকল্পিতভাবে আমাদের সামনে একটা ধোঁয়াশা তৈরি করা হয় যে সিগারেট কোম্পানি এত হাজার কোটি টাকা রেভিনিউ দিচ্ছে। ওরা যেটা দেয়, ওরা দেয় হচ্ছে ওই যে 24,250 কোটি টাকার মধ্যে 23,244 কোটি টাকা দেয় জনগণ, আর ওরা মাত্র দেয় 1,006 কোটি টাকা ইনকাম ট্যাক্স। ওইটাই শুধু ওরা দাবিদার ক্লেম করার, মানে এটা 4%। আমি গেল 5 বছর ধরে কথাটা বলছি যে মাত্র 4% কর দিয়ে ওরা 96% জনগণ যে ট্যাক্স ব্যাক দিচ্ছে সেটা তারা ক্রেডিট নেয়। এই তথ্যটা আমাদের বিভ্রান্তি ভাঙানো দরকার। আরেকটা বড় দরকার বিষয় হচ্ছে ট্যাক্স। আমাদের শরীফ ভাই বলেছেন গ্লোবাল আমাদের বাইবেল হচ্ছে যে ট্যাক্স বাড়িয়ে মূল্য বৃদ্ধিটা করে জনগণকে খাওয়া থেকে নিরুৎসাহিত করতে হবে। এখন আমরা যদি একটু হিসেব করি যে যেমন ধরেন এইবার যেটা করা হয়েছে স্যার, যে 100 টাকা নিম্ন স্তরের সিগারেটের দাম ছিল এই গত বাজেটে, যেটা বাজেট চলছে সেই বাজেটে দেওয়া হয়েছিল। তাহলে 100 টাকা নিম্ন স্তরের এক প্যাকেট সিগারেটের 10 টাকার যদি এই 20 টাকার দামের মধ্যে যেমন হিসেব করি, তাহলে তখন ট্যাক্স ছিল 76%। তাহলে 100 টাকার মধ্যে 76% গভর্নমেন্ট ট্যাক্স ভ্যাট আকারে নিয়ে যাবে। কত টাকা? 76 টাকা। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 24 টাকা। এই 24 টাকা কে পায়? এটা পায় হচ্ছে সিগারেট কোম্পানি। এখন এবার মিড টার্মে অর্থাৎ মধ্যমেয়াদে এসে 9 জানুয়ারি গভর্নমেন্ট করলো কি, সিগারেটের দামটা নিম্ন স্তরে 100 টাকা যেটা ছিল সেটা 120 টাকা করে দিল। সাথে কি করলো? ট্যাক্স যেটা 76% ছিল এতদিন সেটাকে করা হলো 83%, উপরে 3-4 সমান করা হলো। এতে কি হলো? এতে যেটা ঘটনা ঘটলো, 120 টাকার মধ্যে ট্যাক্স রেটটা বেড়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট রেভিনিউ আগে যেটা পেত তার থেকে বেড়ে এখন হচ্ছে 99 টাকা 60 পয়সা পাবে হচ্ছে গভর্নমেন্ট। 120 টাকা যে দাম বাড়ানো হলো, ট্যাক্স বাড়ানোর কারণে গভর্নমেন্ট পাবে 99 টাকা 60 পয়সা। আর বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 20 এখানে হচ্ছে 20 টাকা 21 টাকা বা 40 পয়সার মতো, 20 টাকা 40 পয়সা পাবে হচ্ছে সিগারেট কোম্পানি। আমি এটা বলছি এই কারণে, আবার একটু বলি যে 100 টাকার মধ্যে ট্যাক্স রেটটা কম হওয়ার কারণে সিগারেট কোম্পানি পেত 24 টাকা, সরকার পেত 76 টাকা। এখন 120 টাকা করার পাশাপাশি যখন দামটা ট্যাক্সটা বাড়ানো হলো, তখন সরকারের যে রেভিনিউটা 76 টাকা ছিল সেটা বেড়ে হলো 99 টাকা। আর এই যে 99 টাকা বাড়লো, আপনারা যারা সিগারেট খান বা গ্যাস লাইটার আছে তারা দেখবেন গ্যাস লাইটারের মধ্যে দুটো বার্নার থাকে। এই পাশে যদি কাজ করেন ফুয়েলটা এই পাশে চলে আসে, আবার যদি এইদিকে কাজ করেন ফুয়েলটা এইদিকে চলে আসবে। ঠিক তেমনি যদি ট্যাক্স বাড়ে তাহলে তামাক কোম্পানির মুনাফাটা কমবে, আর শুধু যদি দাম বাড়ে তাহলে তামাক কোম্পানির মুনাফাটা বাড়বে। তাহলে সেই হিসাবে দেখেন, আগে 100 টাকার মধ্যে প্রতি প্যাকেট নিম্ন শলাকায় সিগারেট কোম্পানি পেত 24 টাকা। এইবার ট্যাক্স বাড়ানোর কারণে দাম বাড়ানোর পরেও সিগারেট কোম্পানির মুনাফাটা কমে হয়ে গেল 20 টাকা। অর্থাৎ প্রতি প্যাকেটে নিম্ন স্তরের সিগারেটের 3 টাকা 60 পয়সা করে কোম্পানিগুলোর এবার প্রফিট কমবে। ফলাফল কি? এই যে তাদের প্রফিট কমবে, বাংলাদেশের টোটাল যে সিগারেট বিক্রি হয় তার 77% হচ্ছে নিম্ন স্তরের সিগারেট। 100টা সিগারেট বাজারে বিক্রি হলে তার মধ্যে 77টাই হচ্ছে নিম্ন স্তরের সিগারেট। ফলে যেটা হবে, এবার নিশ্চিত থাকে এনপিআর কে চাপ তৈরি করার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, যেহেতু তারা আমাদের মোট সিগারেটের 88% তাদের হাতে নিয়ন্ত্রণ করে, তারা এবার সিগারেটের উৎপাদনটা কমায় দিবে। কমায় দিলে কি হবে? রাজস্বটা কমে যাবে। রাজস্ব কমে গেলে তখন এনবিআর এর কর্মকর্তাদের উপর চাপ দেবে সরকার, তুমি রাজস্ব বাড়াও। তখনও বলবে যে তুমি যেভাবে ট্যাক্স বাড়িয়েছো, ট্যাক্স বাড়ানোর কারণে দেখো আমার তো বিক্রি কমে গেছে, বিক্রি কমে যাওয়ার কারণে রেভিনিউ কমে গেছে, আর তাহলে মানুষ তো সিগারেট খাওয়া ছাড়েনি, তাহলে সিগারেট কোত্থেকে পাচ্ছে? চোরাচালান হয়ে আসছে। তখন ওই লোকটাকে কিন্তু বোঝানো অনেকটা তার জন্য সহজ হবে। এই একটা গল্প ফাঁদে তারা যে চোরাচালান বাড়বে। চোরাচালানের সমস্ত নিউজগুলো, এটাকে আমি 18 সালে কাজ করেছে দেখেছি, যে এপ্রিল মে জুন এই 3 মাসে সিগারেট চোরাচালান হয়, অন্য বছর দিলে হয় না। কেন হয় না?
কারণ এপ্রিল মাস, মে মাস, জুন মাস এই সময়কালে বাজেট দেওয়া হয়, বাজেটের আগে বাজেট নিয়ে আলোচনা হয়, সেই জন্য সমস্ত সিগারেটের চোরাচালানগুলো এই সময়কালে ধরা পড়ে, অন্য কোনো সময় বছরে হয় না। কিন্তু সিগারেট চোরাচালানের জন্য সিগারেটটা ধরা পড়ে, কে আনলো সিগারেট সেটা কিন্তু সেই মানুষকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা এই জন্য বলছি যে এই বছর নিশ্চিত থাকে নিম্ন স্তরের সিগারেটের উৎপাদনটা কমে যাবে, সরকারের রেভিনিউটা কমবে। আমরা এনবিআর কে বলেছি যে আপনারা আপনাদের জায়গায় থাকেন, তামাক কোম্পানি এটা পরিকল্পিতভাবে চক্রান্ত তারা করে, যে দেশে যখনই ট্যাক্স বাড়ানো হয় তখনই তারা রেভিনিউটা ফল করায়, ব্যবসাটা একটু কমায় দেয়। কারণ আপনি ধরেন 10 বছর ধরে হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছেন, এক বছরে একটু মুনাফা কম করলে তো কোনো সমস্যা নাই, করতে এনাফ টাকা আছে, যার ফলে ওরা আবার এটা করবে। এখন যে প্রস্তাবটা আগামী বছরে যেটা বললেন যে ভাই নিম্ন স্তরের সিগারেটের দাম 30 টাকা বাড়ানোর যেটা বলা হচ্ছে, বাড়িয়ে বলা হচ্ছে 90 টাকা, 2 স্তর মিল করে করার কথা বলা হচ্ছে, আমরা এই জায়গায় একমত। কিন্তু আমি বলছি যে শুধু পার্থক্যটা করতে হবে যে দাম না বাড়িয়ে ওইটা একটা সুনির্দিষ্ট ট্যাক্স, যেটাকে ইংলিশে বলি আমরা হচ্ছে স্পেসিফিক ট্যাক্স। স্পেসিফিক ট্যাক্সটা যদি 30 টাকা বসানো হয় তাহলে যেটা হবে, আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে চাই সেটা হবে। না হলে যেটা হবে, 30 টাকা যদি দাম বাড়ানো হয় তাহলে ওই যে দেখেন 83% হিসাবে কে পাবে? গভর্নমেন্ট পাবে। মানে 30 টাকা যদি দাম বাড়ানি তাহলে তার সাথে সাথে গভর্নমেন্ট 30 টাকা হিসাব 30 টাকার 83% হিসাবে পেয়ে যাবে হচ্ছে 24 টাকা 90 পয়সা গভর্নমেন্ট পাবে 30 টাকা। বাকি কত থাকে? 5 টাকা 10 পয়সা। আপনার আবার মনে হতে পারে 5 টাকা 10 পয়সা এর এমন কি? বাংলাদেশে গত বছরের সিগারেট বিক্রি হচ্ছে 643 কোটি প্যাকেট। 643 কোটি প্যাকেটে যদি 5 টাকা 10 পয়সা করে লাভ করার সুযোগ হয়, ক্যালকুলেটর সবার কাছে আছে, গুণ করে দেখেন 3550 কোটি টাকা হবে। 3550 কোটি টাকা সিগারেট কোম্পানি এক বছরে বাড়তি মুনাফা করার সুযোগ পাবে যদি গভর্নমেন্ট দাম বাড়ায়। আর মধ্যম স্তর যেটা আছে সেখানে হচ্ছে 10 টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে, সেখানে যদি 83% বাদ দিয়ে দেওয়া হয় রেভিনিউ, তাহলে গভর্নমেন্ট পাবে 8 টাকা 30 পয়সা। ওখানে থাকে কত? 1 টাকা 70 পয়সা পাবে সিগারেট কোম্পানি। আপনাদের মনে হতে পারে 1 টাকা চলই নাই, 1 টাকা 70 পয়সা আর এমন কি? মধ্যম স্তরের সিগারেট বিক্রি হয় 125 কোটি প্যাকেট। 125 কোটি প্যাকেটে 1 টাকা 70 পয়সা করে যদি গুণ করেন 212 কোটি টাকা। আমরা এই হলরুমে যত মানুষ আছি আমাদের সবার মিলে সারা জীবন আমরা 212 কোটি টাকা ইনকাম করতে পারবো না, ওরা এক বছরে সেটা করে ফেলতে পারবে। সেই জন্য আমরা বলছি যে আমার প্রস্তাব এই মূল্য বৃদ্ধিটা আমরা চাই, যেটা বাড়ানো হবে 30 টাকা বা 10 টাকা সেটা স্পেসিফিক ট্যাক্স হিসেবে বাড়ানো হোক। তাহলে সুবিধা কি? গভর্নমেন্ট পুরো 30 টাকাটাই গভর্নমেন্ট পাবে। আর কি লাভ হবে? 30 টাকায় সিগারেটের প্যাকেটে যখন দাম বাড়বে জনগণ খাওয়াটা কমাবে, তামাক কোম্পানির কোনো লাভ হবে না। কারণ তামাক কোম্পানি ব্যবসা করে যত লাভ করবে ও ঘুরে ফিরে কিন্তু ওটাই বাংলাদেশে আরো নতুন নতুন ব্যবসা, সিগারেট ব্যবসাতেই তারা থাকবে। আপনারা আকিস টোবাকোর কথা জানেন, নাসির টোবাকোর কথা জানেন, আবুল খায়েরের টোবাকো, ওদের সবার জন্ম কিন্তু বিড়িতে হাত দিয়ে। ওরা সবাই এখন বিড়ি থেকে বেরিয়ে অন্য ব্যবসা বাণিজ্য করছে, অন্যান্য শিল্প কলকারখানা তৈরি করেছে। আকিস জুট মিল থেকে শুরু করে আদ্দিন হাসপাতাল থেকে শুরু করে অনেক কিছু করেছে। নাসির টোবাকো জুতার ব্যবসা থেকে শুরু করে গ্লাসের ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। আবুল খায়ের অন্যান্য সমস্ত ব্যবসা করেছে। আর একমাত্র ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, তারা শুধু এই দেশের টাকা মুনাফা করে নিয়ে গেছে বিদেশে, 72% তাদের কোম্পানির মালিক বিদেশি। আর তারা সিগারেটের নতুন নতুন কারখানা করেছে। মহাখালীর কারখানা থেকে তারা এখন গিয়ে সাভারে বিশাল বড় কারখানা করছে। ফলে সিগারেট কোম্পানির মুনাফা বাড়া মানেই হচ্ছে নতুন করে আবার আমাদের উপরে বুমেরাং হিসেবে ফিরে আসবে। আর এই টাকা থেকেই তারা আমাদের যেটা কি করবে, জনগণের উপরে প্রভাব বিস্তার করার জন্য তারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদেরকে লেনদেন করাবে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেখানে সরকারের 3 জন সচিব ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরস হিসাবে পরিচালনা পর্ষদে মিটিং করে। একটা মিটিং করলে তারা 50,000 টাকা ফি পান। বছরে 13টা মিটিং হয়েছে গত বছর। এখন গুণ করেন 13 গুণন 50, 6.5 লাখ টাকা শুধু এটা বোর্ড মিটিং ফি। এই বোর্ড মিটিং ফির বাইরে যাকে 50,000 টাকা বোর্ড মিটিং ফি দেবে, হোটেল রেডিসনে যদি করে, তার সাথে কি আর অন্য কিছুই থাকে না? আমরা বলছি যে ওটা বাদ দেই, শুধু টাকার অঙ্কে 50,000 টাকা তারা বোর্ড মিটিং ফি দিয়ে সরকারি সচিবদেরকে বোর্ডে রাখে। এখনো
শিল্প সচিব বিএটির বোর্ডে জাকিয়া সুলতানা, সেটাকে গভর্নমেন্ট সাসপেন্ড করেছে, এই রিটায়ারমেন্টে পাঠিয়েছে, তারপরে কিন্তু সে বিএটির বোর্ডে আছে। এখন আপনারা বলতে পারেন যে বিএটির বোর্ডে থাকলে কি সুবিধা? অসুবিধা হচ্ছে আজকে কুষ্টিয়াতে একটা মিটিং হচ্ছে, সেখানে বিএটি শ্রমিকরা আন্দোলন করছে 22 দিন ধরে। সেই আন্দোলনকারীদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য আজকে শ্রম মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে কুষ্টিয়া ডিসি কে, যে আপনি এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর এই কারখানা চালু রাখার জন্য ব্যবস্থা নেন। কি করবেন? ঠিকাদারদের শ্রমিক ডেকে এনে, এখন মিটিংটা চলছে, আমাকে ভিডিও পাঠিয়েছে, মিটিংটা চলছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব তিনি যেটা করছেন সেটা হচ্ছে, নুন খেলে তো একটুখানি গুণ গাইতেই হয় নাকি? আপনাকে বছরে লাখ লাখ টাকা দেওয়া হবে, আপনি আমার জন্য দেশের না করলেও কোম্পানির জন্য তো কিছু করবেন না, তারা ওরা সে কাজটাই করে। এই মুহূর্তে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে শুধু সচিব না, সচিবদের ছেলে মেয়ে কতগুলো আছে তার একটা ছোট্ট উদাহরণ দিই। এই ক্যান্টনমেন্টের মধ্যে, ডিওএইচএস এর মধ্যে, ক্যান্টনমেন্ট না, ডিওএইচএস এর মধ্যে বিএটির যে কারখানা আছে সেটা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে 1990 সালে। কারণ এটা, আপনারা যারা ঢাকায় অনেকদিন ধরে আছে তারা জানেন যে ঢাকায় আগে অনেক গার্মেন্টস কারখানা ছিল। বিগত দিনগুলোতে যেহেতু শহরের মধ্যে গার্মেন্টস কারখানা থাকবে না, কারখানাগুলো তুলে দিয়েছে। কিন্তু এখন কিন্তু দেখবেন যে অত বেশি কারখানা নেই, মিরপুরে একটা জোন ছাড়া। কিন্তু বিএটি সিগারেট বানায়, তামাক পাতার গন্ধ এখানে ছুটে, ওই কারখানাটা কিন্তু রয়ে গেছে ডিওএইচএস এর মধ্যে, যেটা আবাসিক এলাকা। ওটা সরানো যাচ্ছে না। কেন সরানো যাচ্ছে না? গত সরকারের শেষের দিকে আমলে চেষ্টা হচ্ছে।